বোঝে না। ওরা স্বার্থপর, ওরা আমাদের মতো ভালোবাসতে জানে না। এই পৃথিবী আমাদের ভালোবাসাকে হিংসা করে। শ্রেয়া চৌধুরীর বলা কথাগুলো কর্ণধার হতেই আয়রা চৌধুরী নিচের কান্না থামায়। উনি তো ভুলতেই বসেছিলেন সামনে উপস্থিত রমণীয় ওনার মতো একজন অভাগী নারী। অভাগী নয়তো কি, এত ভালোবেসে তার বিনিময়ে বিচ্ছেদ ছুটলে সেই ভাগ্যের মতো দুর্ভাগ্য আছে নাকি? না পেলে তো পেলই না, কিন্তু পেয়ে হারানোর যাতনা যে অসীম। কণ্ঠনালী ভেদ করে পেরিয়ে আসে স্লান কণ্ঠস্বর। ভাইজান যদি সত্যি তোমাকে ডিভোর্স দিয়ে দেয় ভাবি? আমার লাশ সাইন করবে ওই ডিভোর্স পেপারে। আমি বেঁচে থাকতে এই কাজ সম্ভব না। তার আগে আমার হাত দুটো পচে যাক, চোখ দুটো গলে যাক, এই পৃথিবীর বুক থেকে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাক। কাউকে এতটা ভালোবাসতে নেই ভাবি, বিনিময়ে এক বুক আর্তনাদ ছাড়া কিছুই মিলবে না। আচ্ছা ভাবি, হৃদিত হঠাৎ করে এতটা শান্ত হয়ে গেল কিভাবে? ওর মাঝে আগের হিংস্রতা কোথায় যেন হারিয়ে গেছে। সবটাই প্রখর তুফান ওঠার পূর্বাভাস। আমায় সবচেয়ে বেশি ঠকিয়েছে আমার ছেলে। নিজের পরিচয় লুকিয়েছে আমার কাছে। সন্তান, স্বামী সবাই আমাকে ঠকিয়েছে। আজ নিজের ভুলে ওদের হারিয়ে নিঃস্ব আমি। শ্রেয়া চৌধুরীর ভাঙা কাতর স্বর। এই পর্যায়ে এসে আয়রা চৌধুরীর কপালে সূক্ষ্ম ভাঁজের সৃষ্টি হয়। ভ্রুচরে কিঞ্চিত কুচকায়, চোখে মুখে মলিনতা কেটেছে, সংশয় ফুটে ওঠে সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ে। হৃদিতের আবার কি পরিচয় ভাবি? বহুরূপী আমার ছেলে। ওর এক একটা রূপ আমাদের মতো চুনুপুটিকে বিনাশের দৌড়গড়ায় পৌঁছে দিতে সক্ষম। আমার অলিভিয়া, অ্যামেলিয়াকে ওরা ফিরিয়ে না দিলে আমি ওদের জীবন নরক বানিয়ে দিব ভাবি। ভালোবাসা হারিয়েছি আমি, কিন্তু সন্তান হারাতে পারবো না। আল্লাহ না করুক, এই মাথাটা যদি আমার অ্যামেলিয়ার হয়, তাহলে জ্যান্ত মাটিতে পুঁতে দেব আমি সব কয়টাকে। অথচ একজন মায়ের বুক খালি করার মতো এই নিকৃষ্টতম কাজটাই করেছিস তোরা। আয়রা চৌধুরী খানিকটা থতমত খেয়েছেন। এই মুহূর্তে এসে শ্রেয়া চৌধুরীর থেকে এমন উত্তর উনি একদমই আশা করেননি। চুপ হয়ে যান, নীরবতাকেই প্রাধান্য দেন। শ্রেয়া চৌধুরীর ওষ্ঠদয়ে এক ঝাঁক অবজ্ঞার হাসি দেখা মেলে। আয়রা চৌধুরী কুটিল হেসে বিড়বিড়ায়, যা শ্রেয়া চৌধুরীর কর্ণ পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ। বোকা ভাবি, সব কিছু আবার নতুন রূপে নতুনভাবে শুরু হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কুসুমপুরে 3 দিন সময় ব্যাপী গ্রামীণ মেলা বসেছে। অবস্থান গ্রামের প্রাইমারি স্কুলের ফিল্ড, যে স্কুলটা বিগত 12 বছর আগেই প্রতিষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে মেলার 2 দিন পেরিয়েছে। আগামীকালই মেলার শেষ দিন। কুসুমপুরের মানুষের মনে আনন্দের ভেলা ছুটে চলেছে। ছোট বড় সবাই উল্লাসে মেতে উঠেছে। সবাই যেন সুখের স্বর্গে বসবাস করছে। মায়া উঠানে চেয়ার পেতে বসে ওর বড়চা ইরানির সঙ্গে আড্ডা দিচ্ছে। আড্ডার বিষয়বস্তু আহামরি কিছু না। ইরানি নিজের স্কুল জীবনের গল্পসহ প্রথম ভালোবাসার অনুভূতি প্রকাশ করছে। মায়া একজন নীরব মনোযোগী শ্রোতা। জানো মায়া, আমি যখন ওই পোলারে ভালোবাসতাম তখন আমি বহুত নির্লজ্জ ছিলাম। ওই পোলা আমার চেয়ে এক ক্লাস উপরে পড়তো। ওই পোলার দেখার জন্য আমি ওদের ক্লাসে প্রতিদিন নানান বাহানে দিয়ে যাইতাম, কিন্তু কোনোদিন মুখ ফুটে মনের কথা কইতে পারিনি। একটা সময় যখন করার চেষ্টা করি তখন জানতে পারলাম পোলার নাকি একজন ভালোবাসার মানুষ আছে। ব্যাস, আর কোনো কথা নেই। আমি দূরে সরে আসি। ওই সময় এক বান্ধবী করেছিল, কিছু কিছু ভালোবাসা দূর থেকে বেশি সুন্দর। ভালোবাসার মানুষকে নাকি ভালো থাকতে দেখাটা এক প্রকার শান্তিদায়ক অনুভূতি, হোক না সেটা অন্যজনের সাথে। ওই পোলারে আমি এখনো ভালোবাসি কি জানি না, তবে ওই পোলের কথা মনে পড়লে বুক পড়ে দম বন্ধ হয়ে আসে আমার। কিন্তু একটা কথা উপলব্ধি করতে পারছি, নিজের কল্যাণের জন্য কিছু প্রয়োজনীয় সারিয়ে ফেলাই উত্তম। কথাগুলো বলে ইরানি হাসে। মায়ের চোখের পর্দায় ভেসে ওঠে তাইফের মুখাবয়ব। মনে করা নারে জীবনে প্রথম ভালোবাসা নামক অনুভূতিগুলো। সেগুলো আজ শুধুই স্মৃতি, তবে বড় সুখকর অনুভূতি ছিল। তাইফকে প্রথম দেখেছিল ওদের কলেজের সামনেই। আহা, প্রথম দেখায় কি সাংঘাতিক ভালোটাই না লেগেছিল। প্রথম দেখায় মনের গহীনে ভালোবাসার ছন্দ বুনেছিল ছেলেটা। মায়া দীর্ঘশ্বাস ফেলে। এখন আর ওগুলো নিয়ে ভাবতে চায় না। স্মৃতিতে পিছু ছাড়ে না। এই ক্ষুদ্র জীবনে বোধহয় তাইপ নামক স্মৃতি থেকে আর মুক্তি মিলবে না। মনে মনে আওড়ায়,
অপ্রকাশিত কষ্টের বহিঃপ্রকাশ নীরবতা। দুজনের নীরবতার মাঝেই অদূর থেকে ভেসে আসে শান্তর তড়িঘড়ি কণ্ঠস্বর। বাড়ির গেট দিয়ে প্রবেশ করছে চিল্লাতে চিল্লাতে। মায়াপরি, কোথায় আপনি? জলদি রেডি হয়ে নেন। শান্তর কণ্ঠস্বর শুনতেই মায়া ঠিকঠাক হয়ে বসে। কিছু বলার জন্য ঠোঁটজোড়া নাড়তে ইরানি ঠাট্টার ছলে বলে, কি গো ভাই, কই যাবা বৌনিয়া? মেলায় নাকি? বাড়িতে প্রেম করতে সুবিধা হচ্ছে না, তাই না ভাই? ইরানির কথায় শান্ত হো হো করে হেসে ওঠে। দুষ্টু কণ্ঠে বলে, নির্জন ঘর, সাথে বউ, প্রেম করে মজা হবে না কেন ভাবে? ফাঁকা ফিল্ডে গোল দিয়ে যে মজা, জনবহুল ফিল্ডে গোল দিয়ে সেই মজা আসে নাকি? বড় কথা, সেখানে তো গোল দেওয়ার সুযোগই মিলবে না ভাবে। ইরানি অট্টহাসিতে মেতে ওঠে। হাসি যেন থামছেই না। এই একদোষ মেয়েটার হাসতে শুরু করলে আর থামার নামগন্ধ থাকে না। অপরদিকে মায়ের লজ্জায় মরি মরি অবস্থা। মন চাইছে মাটি ফাঁক করে এক্ষুনি ভেতরে ঢুকে যেতে। কিরকম ঠোঁটকাটা কথাবার্তা। চোখ তুলে আর শান্তর দিকে তাকানোর দুঃসাহস করে না। এবার বেশ সিরিয়াসলি বলে শান্ত, মায়াপরি, আপনার সময় 10 মিনিট। অলরেডি রাত 8টা বেজে গিয়েছে। জলদি রেডি হয়ে আসুন। কিন্তু মা, হাজব্যান্ডের সাথে যাচ্ছেন আপনি, অন্য কারোর সাথে যাচ্ছেন না যে কাউকে কৈফিয়ত দিতে হবে। নাকি আমি বেকার বলে অন্যদের মতো আপনিও টাকা নিয়ে ভাবছেন? বড় লোকদের মতো দামি গাড়ি, বাড়ির সুখ দিতে না পারলেও 1 প্লেট ফুচকা চটপটি খাওয়ানোর সামর্থ্য আসে আমার। আল্লাহ, এই না না, আমি ওভাবে বলিনি, ভুল বুঝবেন না আপনি। জাস্ট 5 মিনিট ওয়েট করুন, আমি বোরকাটা পরে চলে আসবো। মায়া আটকে ওঠে। কে বলল আর কি বুঝলো ছেলেটা? ভাবা যায়। নিজের কথা শেষ করে ঘরের দিকে ছুটে যায়। শান্ত মৃদু হাসে। কোথায় কোন ডোজ দিতে হয় ওর ভালো করেই জানা আছে। ইরানি নিজের ঘরের দিকে হাঁটা ধরে। যাওয়ার আগে কিছু একটা ভেবে বলে, মেয়েটা বড় নিষ্পাপ, সহজ সরল গো ভাই। মনে কোনো প্যাস নেই, নিজের সবটুকু দিয়ে ফলো রেখো মেয়েটাকে। এই বেকার বাউবোল্টের ভারে যে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু দেওয়ার নেই ভাবে। আমার এই সামান্য ভালোবাসাতে যদি মায়াপরি ভালো থাকতে পারে, তাহলে এই শান্তর জীবনে রানী হয়ে থাকবে সে। তোমার একসাথে খুব ভালো থেকো, আল্লাহ তোমাদের ভালো রাখো। ইরানি নিজের ঘরে চলে যায়। শান্তর অধরে অবসন্ন হাসির দেখা মেলে। ঠিক 5 মিনিটের মাথায় মায়ের নিখুঁত ইন্দ্রজালে বেষ্টিত আনন্দ চক্ষুগোচর হয় শান্তর। নিজের সম্বিত খুঁয়ে বসে ছেলেটা। মায়াকে যে কালো বোরকাতে এতটা সুন্দর লাগে তা শান্তর কল্পনার বাইরে ছিল। গতকালই এর বোরকাটা এনে দিয়েছে। শান্তর দিকে এগিয়ে আসা মেয়েটা কোনো সাধারণ মেয়ে না, এ যেন সাক্ষাৎ অপ্সরা। ততক্ষণে মায়া শান্তর সামনে এসে দাঁড়িয়েছে। শান্তর কোনো নরণচরণ না দেখে নিচেই তাড়া দেয়, আমি রেডি, চলুন। শান্ত হোসে ফেরে, ছোট্ট করে বলে, চলুন। দুজনে চুপচাপ রাস্তার এক পাশ দিয়ে হেঁটে চলেছে। শুনশান নিস্তব্ধ পরিবেশ। শান্ত নিজের জগতে বিচরণ করছে। নিজেকে খুব করে সামলাতে ব্যতিব্যস্ত। এই মেয়ে আজকাল শান্তর ঘুম কেড়ে নিচ্ছে। এটা মোটেও স্বাভাবিক ব্যাপার না। এরকম তো হওয়ার কথা ছিল না। ওদের হাঁটার মাঝেই রাস্তা দিয়ে 2-1টা গাড়ির শোষ শব্দ তুলে ছুটে চলেছে। গ্রামের রাত 8টা মানেই বেশ খানি রাত। মেলা হওয়ার দরুন অন্য দিনের তুলনায় আজ একটু বেশি জমজমাট গ্রাম। আর সেটা স্কুলের নিকট আসতেই বুঝতে পারে মায়া। দীর্ঘদিন পর রাতের মেলা দেখতে উৎফুল্ল হয়ে ওঠে মেয়েটা। চোখে মুখে উপচে পড়া খুশির ঢল। তা খেয়াল করতেই মুচকি হাসে শান্ত। আগে কিছু খাবেন নাকি ঘুরে দেখবেন? আগে ঘুরবো, ওদিকে অনেকগুলো স্টল বসেছে, চলুন ওদিকে যাই। মায়ার উল্লসিত কণ্ঠস্বর। হাস্যজ্জ্বল মুখে সামনে অগ্রসর হতেই শান্ত মায়ার ডান হাতটা নিচের হাতের মুঠোয় পুড়ে নেয়। মায়া থমকায়। ক্ষীণকায়া ঈষৎ কেঁপে ওঠে। হৃদস্পন্দন বৃদ্ধি পায়। শান্তর চোখে চোখ রেখে তাকায়। শান্ত দৃষ্টি স্থির রাখে কিয়ৎকাল। অনেক ভিড় এখানে, আমার হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করবেন না। আমার উদ্দেশ্য খারাপ না। উদ্দেশ্য খারাপ হলে এখনও ভার্জিন হয়ে আমার সামনে উপস্থিত থাকতে পারতেন না। আশা করি আমার কথার অর্থ বুঝতে পেরেছেন মায়াপরি।
মায়া খানিকটা লজ্জা পায়, তবে সেটাকে বেশি গুরুত্ব দেয় না। ডানে মাথা কাত করে হ্যাঁ বোঝায়, যার অর্থ ও বুঝতে পেরেছে। দুজনে মিলে খুব ঘোরে মেলায়। ফুচকা, চটপটি, ভাজাপোড়া, হাওয়াই মিঠাই সহ অনেক কিছু খায়। 1 ডজন কাচের ছুরি, একটা টিকলি আর একটা হোয়াইট স্টোনের নাকফুল কিনেছে মায়া। শান্ত আরও কিছু কেনার জন্য সাধলেও না করে দিয়েছে মায়া। এত সুন্দরভাবে আজও কোনো মেলা আস্বাদন করেনি মেয়েটা। শুধু মেলা কেন, কোনো কিছু এভাবে উপভোগ করেনি। ঘোরাঘুরির পুরোটা সময় মায়ের হাতখানা সযত্নে নিজের হাতের মাঝে আবদ্ধ রেখেছিল শান্ত, যেন ছেড়ে দিলে ওর মায়াপরি হারিয়ে যাবে। নিজের অধিকারটা ভালোভাবেই ফলিয়েছে আজ। মায়ের অবশ্য খারাপ লাগেনি, ভালো লেগেছে। নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছে। মানুষটাকে ভালোবাসার একটা চেষ্টা করা যায়। ঠিক এখন এই মুহূর্ত থেকেই বিষয়টা মন্দ হয় না। পরক্ষণে নিজের ভাবনায় নিজে লজ্জা পেয়ে যায়। মুখে জুড়ে লালচে আভা ছড়িয়ে পড়ে। সেটা লক্ষ্য করতে শান্ত ভ্রুকুচকে বলে, কি হলো মায়াপরি? এভাবে উইদাউট এনি রিজন একা একাই লজ্জা পাচ্ছেন যে? ও কিছু না। কিছু তো একটা আছে। একদিন ঘুরেই আমার প্রেমে পড়ে গেলেন নাকি? সামথিং সামথিং। নাথিং নাথিং। লাজুক ধীর কণ্ঠধ্বনি মায়ার। দুজন কিছুক্ষণ চুপ থেকে সমস্বরে হেসে ওঠে। হাসতে হাসতে দুজনের নাজেহাল দশা। এই হাসি যেন থামার নয়। একজোড়া কপত কপতের সুখ মিশ্রিত হাসির শব্দে অতি কাছের বিষ্ণু নদীর জলগুলো ঢেউ খেলে যায়। তৃপ্তিদায়ক এই ক্ষণকালের সাক্ষী হয়ে থাকে দূর আকাশের ওই নক্ষত্রমহল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ঝড়স্তব্ধ অটোবিগুলো, অটোবির টালে বাসা বেঁধে থাকা নামনাচানা বিহঙ্গের দল, আর আর এই তমিশ্র নিশ্চল প্রকৃতি। মেহরিমার খুশি আকাশচুম্বী। আগামীকাল গ্রামে ফিরে যেতে পারবে। আজ সন্ধ্যায় ডক্টর সকল আপডেট রিপোর্টগুলো চেক করে জানিয়েছে মেহরিমাকে বাসায় নিয়ে যাওয়া যাবে। চাইলে আগামীকালই সম্ভব। আলহামদুলিল্লাহ, আপাতত সব ঠিকঠাক আছে। মাথার সেলাইগুলো আজ সকালেই কাটা হয়েছে। 1 মাস পরে এসে আবারও নতুন করে পরীক্ষার নিরীক্ষা করে ডক্টরের কাছে রিপোর্ট শো করতে হবে। এই তো এটুকুই রেসপন্সিবিলিটি। মেহরিমার তো নাচতে মন চাইছে। অবশেষে এই 4 দেয়ালের মাঝ থেকে একটু ফুরসত মিলবে। মেহরিমা বেডে বসে আছে। ওর কোলে মাথা রেখে শুয়ে আছে হৃদিত, আখিজোড়া বন্ধ, তন্দ্রাচ্ছন্ন বোধ হয়। মেহরিমার চঞ্চল হস্তযুগল হৃদিতের চুলে বিলি কাটতে ব্যস্ত। কথা বলতে না পেরে মেহরিমা হাঁসফাঁস করছে। মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে। হৃদিত ঘুমিয়েছে কিনা চেক করতে ললাটে আলগোছে অধর ছুঁয়ে দেয়। ট্রিক্সের চটচল দিয়ে কাজ হয়। হৃদিত পিটপিট করে নেত্রযুগল মেরে তাকায়। মেহরিমা মুচকি হাসে। হৃদিত ভ্রু তুলে চায়। কি জান? হৃদিতের ঘুম জড়ানো ভারী কণ্ঠস্বর। হয়তো একটু ঘুম ঘুম ভাব এসেছিল। মেহরিমাকে এলোমেলো করে দেওয়ার জন্য এই স্বরটাই যথেষ্ট। বড্ড আদরে লাগে। নিজেকে সম্বরণ করে আহ্লাদে কণ্ঠে বলে, ঘুমাচ্ছেন কেন? আমি কথা বলবো কার সাথে? এভাবে চুপ থাকতে আমার ভালো লাগছে না। মেহরিমার মুখমণ্ডলে পূর্ণ দৃষ্টি স্থির রাখিয়ে হৃদিত স্মিত হাসে। নরম তুলতুলে হাত দুটোতে গাঢ়ভাবে অধর ছুঁয়ে দেয়। আচ্ছা বলো, শুনছি। কুট্টুসের জন্য শপিং করতে হবে। পুরো একটা শপিং কমপ্লেক্স চলে যাবে তোর কাছে। আরে তা না, তাহলে? আপনাকে সাথে নিয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সবগুলো দোকান ঘুরে ঘুরে কুট্টুসের জন্য শপিং করতে চাই আমি। দিস ইজ মাই বিগ ড্রিম। আচ্ছা ম্যাম। কুট্টুসের 2 বছর হলেই আমরা 3 জন মিলে ট্রিপ দেব আমার পছন্দের ফরেন কান্ট্রিগুলোতে, সাথে অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করব। তাহলে কুট্টুসের ছোটবেলাটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল হয়ে থাকবে। আমাদের কুট্টুস যখন বড় হবে তখন স্মৃতিস্বরূপ আমরা ওগুলো দেখব। কোন কোন কান্ট্রি? সবার প্রথমে সুইজারল্যান্ড, তারপর কাশ্মীর, আরও আছে, সেগুলো পরে বলবো। ওকে মহারানী। আহা, কত ভালো হাজব্যান্ড আমার। আসুন দুটো চুমু দেই। নিষেধ করেছে কে? তবে দুটোতে আমার পোষাবে না। কাম ক্লোজার অ্যানাবেলা, আমারটা আমি নিয়ে নিচ্ছি। মেহরিমা খিলখিলিয়ে হেসে ওঠে।
সেভাবেই কণ্ঠে রং ঠং মাখিয়ে বলতে শুরু করে, এটা খুব ভালো পারেন আপনি, শুধু মুখ দিয়ে উচ্চারণ করতে দেরি আর ও অমনি সাহেব আমার রেডি। হৃদিত অনতি বিলম্বে উঠে বসে। মেহরিমা কিছু বোঝার আগেই আকস্মিক মাছুরা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তড়িৎ গতিতে গলায় মুখ ডোবায়, ঘোর লাগানো গলার স্বর। তুই তো আজ পুরোপুরি গেছিস, এতটা মুখ ফরফর না করলেও পারতি। মুড এসেছে, আই এম সরি জান। মেহরিমাকে এক ঝলক দেখা দিয়ে কুট্টুসের সাথে খেলছে বেশি। ছেলের মন চেয়ে ডানে পায়ে হাতড়ে বেড়াচ্ছে সেটা অবনী শেখ বুঝতে পেরেছেন। না হলে বইয়ে মাথা গুজে থাকা ছেলেটা পরপর 2 দিন হসপিটালে আসবে কেন? এটা সত্যি অবিশ্বাস্য। ত্রিধার দিক থেকে পজিটিভ সাইনও পেয়েছে। ত্রিধা তৌসিফ ওদের একসাথে দারুণ মানাবে। তেমন হলে না হয় অবনী শেখ নিচে এই কথা বলবেন আজাদ চৌধুরীর সাথে। নিজের কল্পনা জল্পনা শেষ করে পিছু ঘুরতে নিলেই কর্ণকুহরে ভাসমান হয় অপরিচিত পুরুষালী কণ্ঠস্বর। আপনাকে যতটা শক্তিশালী ভেবেছিলাম তার ঊর্ধ্বে আপনি। অবনী শেখের পদযুগল থেমে যায়, পিছু ফিরে যায়। চক্ষুগোচর হয় পরিচিত দুটো মুখ, আরিশা আর ওর বাবা মামুন তালুকদার। তাহলে কথাটা মামুন তালুকদার নিচেই বলেছেন। অবনী শেখ মুচকি হেসে প্রত্যুত্তর করেন, No one is more stronger than a woman who healed her own wounds. ঠিক এখন এই মুহূর্তে আপনার নতুন আরও একটা রূপের সাথে পরিচিত হলাম। আপনি অনেক বেশি সাহসীও বটে। এমডেম শিওর আপনার ধ্বংস যারা চায় তারা নির্বোধের শীর্ষে। ধ্বংস হয়ে নিজেকে তৈরি করেছি আমি, এত সহজে ধ্বংস হওয়ার জন্য নয়। ধ্বংসের শেষ প্রান্ত থেকেই এই অবনী শেখের সৃষ্টি। চাইলে আপনিও একটা চান্স নিতে পারেন, ঝলসানোর দায়িত্ব আমার। মামুন তালুকদার তবদা খেয়েছেন। চোখ ছিল অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নারীর আবার এ কেমন রূপ! এত কঠিন নারীর রূপ! এত দুর্হ শব্দর ভাণ্ডার নারীরও কাছে আছে নাকি? তবে কি এতদিন উনি ভুল বুঝে জেনে এসেছেন? আরিশার ঠোঁটে হাসি, বেশ মজা পেয়েছে। মাঝে পেরিয়েছে 3টা দিন, যাতনা মিশ্রিত প্রাতকাল। শোকের ছায়া ছড়িয়েছে সর্বখানে। শোকাচ্ছন্ন প্রহরে চৌধুরী বাড়ি ড্রয়িং রুম দখলদারির উপস্থিতিতে পরিপূর্ণ। মধ্যরাতে পুরো চৌধুরী পরিবার নিজ বাসভবনে ফিরেছে। পরীর আগমনের খুশিতে আয়াস আর আরিফ চৌধুরী বাবা ছেলে দুজনে মিলে গ্রামে বড় করে একটা মাহফিলের আয়োজন করতে চাচ্ছেন। মূলত সেজন্যই আরিফ চৌধুরীও সপরিবারে উপস্থিত হয়েছেন। সময় সকাল 7টা। আরিফ চৌধুরী আয়াসের ঠিক সম্মুখেই অপর সোফার অবস্থান করেছেন এসিপি ইভান মির্জা এবং এসআই অমিত সাহা। পাশের সোফায় আজাদ চৌধুরী এবং আবরার চৌধুরী বসা। ইভানের তুখর দৃষ্টি চৌধুরী বাড়ির প্রতিটা কোণা পর্যবেক্ষণে মনোনিবেশিত। অমিত সাহা ইভানের ভাবভঙ্গি পর্যবেক্ষণ করে চলছেন। নীরবতা ভঙ্গ করে আরিফ চৌধুরী নিচে প্রশ্নাত্মক গলায় প্রশ্ন করেন, আপনাদের আমরা কিভাবে সাহায্য করতে পারি? ইভান হাসে, অধরে হাসি অটল রেখে প্রফেশনাল আচরণের সহিত বলে, আপনাদের বাড়িটা সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। এখানে 2 দিন থাকতে পারলে মন্দ হয় না। সিঁড়িতে অবস্থানরত ঋতিতের কপালে শীর্ণ ভাঁজ পরিদর্শিত হয়। অনায়াসে ইভানের ছলচাতুরি বুঝে ফেলে। অধরজোড়ে স্পষ্ট হয় ক্রূর হাসি। অমিত সাহা চোখ জোড়া কুঁচকে ফেলেন। এই ছেলের মনে কি চলছে কে জানে। আরিফ চৌধুরী পুনরায় কিছু বলার জন্য মুখ খুলতে নিলেই অদূর থেকে ভাসমান হয় হৃদিতের নিরেট কণ্ঠস্বর। Obviously, SP Mirza, you can stay here even as long as you want. ইভান নজর তুলে সেদিকে চায়। ততক্ষণে নিচে নেমে এসেছে হৃদিত। দুটো রহস্যময় চোখের সাথে দৃঢ় সাক্ষাৎ ঘটে ইভানের। মুচকি হাসে। থ্যাঙ্কস। এই অতি নগণ্য অধমের যত সামান্য স্মৃতিশক্তি সেখানে হাতড়ে আপনাকে চিনতে ব্যর্থ। বাট আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা পূর্ব পরিচিত। রাজার রাজ্যে এসেছেন দ্রুত রূপে, আর রাজা চিনবে না সেটা কখনো হয়? পুরো একটা রাজ্যের ভালো মন্দের দায়ভার তো রাজার উপরেই বিদ্যমান।
আপাতত ইভানের অব্যবস্থিত মস্তিষ্ক এই সুবিশাল অর্থবহ সংলাপ বুঝতে অপারগতা প্রকাশ করে। ভ্রুছুরা তুলনামূলক খানিকটা কুঁচকে যায়, না বোঝার ভঙ্গি তার। সরি। ডোন্ট বি সিরিয়াস, আই এম জোকিং। কিছুক্ষণ আগে আয়াস ভাইয়া আপনাদের কথা জানিয়েছে, তো বলুন আমরা কিভাবে আপনাদের কাজে আসতে পারি। এবার কোনো ভাবভনিতা ছাড়াই অকপটে সবটা বলে ইভান। আশা করি কিছুদিন আগে এই গ্রামে ঘটে যাওয়া ঘটনার সবটা জানেন আপনারা। ইভেন এটাও শুনেছেন মেবি যে এই চৌধুরী বাড়ি থেকেই আয়রা চৌধুরীর ছোট মেয়ে অ্যালেমিয়া নিখোঁজ হয়েছে। আমরা আপনাদের বাসার সিসিটিভি ফুটেজগুলো চেক করতে চাই। নিখোঁজ হয়েছে নাকি নিজে গা ঢাকা দিয়েছে কাউকে ফাঁসাতে এই নিউজ চালাচ্ছে? আয়াসের মুখ নিঃসৃত গুরু গম্ভীর ধ্বনি, তীক্ষ্ণ দৃষ্টি আয়রা চৌধুরী মুখাবয়বে নিবদ্ধ। আয়রা চৌধুরী একবার তাকান, তবে বিশেষ পাত্তা দেন না। ইভানের কপালে চিন্তার ভাঁজ গাঢ় হয়, সবকিছু কেমন আওলা ছাওলা হয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ রীতি তাবানকে আদেশ করে, তাবান উপরে চেয়ে তোর ভাবির থেকে আমার ল্যাপটপটা নিয়ে আয় ফার্স্ট। মেহরিমাকে বলিস ল্যাপটপ আলমিরাতে রাখা আছে। তাবান দৌড়ে ঝড়ের গতিতে উপরে উঠে যায়। কয়েক মিনিট পেরোতেই ল্যাপটপ হাতে নিচে নেমে আসে। হৃদিত ল্যাপটপ নিয়ে সোফায় যেয়ে বসে। সাথে সাথে সবাই সুরসুর করে হৃদিতের পেছনে যেয়ে দাঁড়ায়। বাসায় সিসিটিভি ক্যামেরা জাস্ট একটা, ওটা ড্রয়িং রুমের সদর দরজায় লাগানো, সেটারই ফুটেজ শো করছি আমি। নিজের কথা শেষ করেই বাসায় না থাকা বিগত 1 মাসের সিসিটিভি ফুটেজ শো করতে শুরু করে হৃদিত। সবার মনোযোগে উৎসুক দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে নিবিষ্ট, যেন সবাই সিনেমা হলে সিনেমা দেখতে এসেছে। সিনেমা খুবই ইম্পর্টেন্ট একটা সিন চলছে, চোখ সরানো যাবে না। চোখ সরালেই বড় কিছু মিস হয়ে যাবে। প্রথম 18 দিন স্বাভাবিক, বাড়িতে কারো আনাগোনা নেই, কিন্তু ঝামেলা বাঁধে 19 দিনের দিনে। সন্ধ্যার দিকে অন্ধকারে চাদর ঠেলে চৌধুরী বাড়িতে আগমন ঘটে অ্যামেলিয়ার। তারপর আবারও সবটা আগের মতো নিস্তব্ধ ঠিকঠাক, কিন্তু মধ্যরাতে সদর দরজার সামনে লক্ষ্য করা যায় আরও একটা আবছায়া। ধীরে ধীরে আবছায়াটা একটা মানবে পরিণত হয়। বোঝা দুষ্কর আদৌ এটা পুরুষ নাকি নারী। সেখানে মুখ দেখার চেষ্টা করা নেহাতি বোকামি। পুরো কালো রঙে নিজেকে রাঙিয়েছে, এ যেন সাক্ষাৎ যমদূত। কালো তো শোকের প্রতীক, তাহলে মানবের মাঝে কোনো তাড়াহুড়োর রেশ মাত্র নেই। দরজার সামনে কম করে হলেও 10 মিনিট ঠায় দাঁড়িয়ে থাকে। হাতে ধারালো চকচকে কোরাল লক্ষণীয়। সবার ধৈর্য যখন শেষের পথে, তখন আগন্তুক আলগোছে মাস্কটা একটু নামায়, পকেট হাতড়ে টিস্যু বের করে, তা দিয়ে ঘ্রাণেন্দ্রিয় যত্ন সহকারে মোছে। মুখটা অল্প স্বল্প দৃশ্যমান হয়, তবে তা নির্দিষ্ট করে একজনকে চিহ্নিত করতে অক্ষম। দুটো নেত্র আর নাসিকা ব্যতীত কিচ্ছুটি দেখার উপায় নেই। ঘটনার ঠিক 2 মিনিটের মাথায় ল্যাপটপের স্ক্রিন ঘোলাটে হয়ে যায়। আসল কাহিনী কম বেশি সবাই বুঝতে পারে, তবে আইনের চোখে প্রমাণ ব্যতীত কিছুই করা সম্ভব নয়। আর বড় কথা, ওই আগন্তুককে সেটাই বোঝা মুশকিল। হৃদিত ভিডিও পেছনে টানে। 1 সেকেন্ড, স্টপ হেয়ার। রিদি, হোল্ড অন। আয়াস এক প্রকার চিল্লিয়ে ওঠে। নীরবতার মাঝে আয়াসের আকস্মিক চিৎকারে সকলে অল্প স্বল্প ভয় পায়, নড়ে ছড়ে দাঁড়ায়। আয়াসের চোখে মুখে আতঙ্ক। সেভাবেই পুনরায় বলে, নাও ইন লাজ দ্য পিকচার। আয়াসের কথা মতো হৃদিত ল্যাপটপের স্ক্রিনে থাকা আগন্তুকের পিকটা বড় করে সকলের সামনে তুলে ধরে। ছবিটা ভালোভাবে খেয়াল করতে আয়াসের অক্ষিজোড়া ছানা বড়া হয়ে যায়। এই বুঝে চোখ দুটো খসে পড়বে। অস্ফুট অবিশ্বাস্য স্বরে উচ্চারণ করে, জওয়ান। দিবাকর মাথার উপরে বসে নিজের উষ্ণতা ছড়িয়ে চলেছে দূরে, বহু দূরে। নিচে মহানন্দে বসে থাকলেও পুড়িয়ে চলেছে প্রকৃতির সৌন্দর্য। জড়ো গাছগুলো পানির সংকটে মরণাপন্ন অবস্থা, নেতিয়ে গেছে। শান্তি নেই জনজীবনেও। চারিদিকে কৃষকদের হাহাকার। আল্লাহর আকাশের বৃষ্টি নেই। তাদের ফসল শেষে প্রান্তে। যান্ত্রিক সেচ দিয়ে আর কতটুকু করবে? সবার যে সে সামর্থ্যটুকুও নেই।
এক একজনের সেই কত শত অভিযোগ। সবাই অধীর আগ্রহে সময় গুনছে। এই বুঝে আল্লাহর আকাশ ফুঁড়ে বর্ষণ নামলো। ধরনী সিক্ত করে দিল, মাঠের জমি কর্দমাক্ত করে দিল। কিন্তু বৃষ্টির দেখা নেই দীর্ঘ 1 মাস পরে। আবারও কলেজের সামনে নিজেদের আড্ডার স্থল গেড়েছে তাইফ তাবান। সবার হাতে চা আর সিগারেট। সাঙ্গপাঙ্গরা গত 1 মাসে গ্রামের হালচাল বর্ণনা করে চলেছে। কলেজের সামনে একটা গাছের নিচে সুযোগে রিক্সার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে শান্ত, নিজের মায়াপরীর জন্য অপেক্ষারত। ওদিকে নজর পড়তে তাবান ভ্রু উঁচায়। এই তাইব ওইটাই শান্ত ভাই না? তাবানের ইশারা ভেদ্য করে তাইব সেদিকে তাকায়। দূরে থেকে অতটা বোঝা না গেলেও শান্তকে এক দেখায় চিনে ফেলে। বড্ড পরিচিত কিনা, নিজেদের ক্রিকেট খেলার সঙ্গী শান্ত ভাই। তাকে চিনবে না? হ্যাঁ ভাই তো, কিন্তু কলেজের সামনে কি করে? সেটা আমি কিভাবে বলবো? চল ভাইয়ের সাথে দেখা করে আসি। আর সামনের সপ্তাহে একটা ক্রিকেট ম্যাচ রাখি। হাড়ে টানে একদম জং ধরে গেছে, মেরামতের প্রয়োজন। তাহলে চল। এই তোরা আড্ডা দে, আমরা 5 মিনিট আসছি। সিফাত নামের ছেলেটা প্রত্যুত্তর করে। তাবান তাইফ কলেজের দিকে এগিয়ে যায়। ওদের দুজনকে দেখতে শান্ত প্রাণবন্ত হাসে। আরে তাভান, তাইফ চেয়ে কতদিন পরে তোদের দেখলাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা ভালো আছি। গত 1 মাস গ্রামে ছিলাম না আমরা। তাবানের কথায় শান্ত ফিরতি প্রশ্ন ছড়ে। কোথায় ছিলে? ঢাকাতে ভাই। রীতিত ভাইয়ার ওয়াইফ মিহু ভাবি খুব অসুস্থ ছিল, তাই আমরা পরিবারের ঢাকাতে ছিলাম। ভাইয়ার ছোট্ট একটা পরি হয়েছে ভাই। আয় হাই, বলো কে? তোমাদের ভাবি আর পরি কেমন আসে এখন? আলহামদুলিল্লাহ ভাই, সবাই ভালো আছে। শান্তর মুখের হাসি প্রসারিত হয়। মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে। তাবন শান্তর কথোপকথনের মাঝেই তাইব শান্তকে শুধায়। ভাই আপনি হঠাৎ এইখানে, কোনো প্রয়োজন এসেছেন? হঠাৎ আর কোথায়, প্রতিদিনই তো আসে। তোমরা গ্রামে ছিলে বিধায় জানো না। তাইব কিছু বলার জন্য মুখটা কিঞ্চিত দোলাতেই ওর মুখের কথা কেড়ে নিয়ে তাবান উৎসুকের সহিত অধর নাড়ায়। প্রতিদিন কেন আসেন ভাই? লাইনঘাট চলছে নাকি কারোর সাথে? আরে ভাই, শেষমেশ আপনিও সেই প্রেম নামক মরণ ফাঁদে পা দিলেন। আই ক্যান্ট বিলিভ। এই পর্যায়ে শব্দ করে হেসে দেয় শান্ত। হাসতে হাসতে নয়নছোড়া পানিতে ভেসে ওঠে। সেভাবে আওড়ায়। প্রেমে পড়ার সুযোগ পাইনি, ভালো লেগেছে, ডিরেক্ট বিয়ে করে নিয়েছি। প্রেম ভালোবাসার জন্য তো পুরো একটা জীবন পড়ে আছে। ভাই আপনি বিয়ে করছেন আর আমরা জানতেও পারলাম না। তাবান তাইফ একে অপরের দিকে সমস্বরে বলে। অবিশ্বাসনীয় কণ্ঠস্বর দুজনের, চোখে মুখে সবটা জানার তীব্র আগ্রহ। হঠাৎ করে সবটা হয়ে গিয়েছে গো, কাউকে জানানোর সুযোগ মেলেনি। তবে তোমাদের ট্রিট তো পাওনা আছে। পাক্কা ভাইয়া? তাবানের মুখে মিটিমিটি হাসি। হ্যাঁ একদম পাক্কা। তোমরা সময় ফিক্সড করে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে ভাইয়া। ভাবির নামটা কি বলুন তো, চিনতে পারি কিনা দেখি। তাবানের উদ্বেগযুক্ত কণ্ঠস্বর, শান্ত রোষ্ঠে মৃদু হাসি। আরে চিনবা না তোমরা? তোমাদেরই গ্রামের মেয়ে, মায়া ওর নাম। ওই যে গ্রামের লাস্টের দিকের বাড়িটা। কথাগুলো কর্ণধার হতে তাইফের হাসি মুখটা মিলিয়ে যায়। মুখাবয়বে ধরনের সবটুকু আধারে সে ভিড় জমায়। তাবান তড়িৎ গতিতে তাইফের দিকে দৃষ্টিপাত করে। কারো মুখে হাসির ছিটাফোঁটা নেই। তাইফের হাতে থাকা সিগারেটের শেষ অংশটুকু পুড়ে চামড়া স্পর্শ করছে। সেদিকে কি আদৌ কোনো খেয়াল আছে ছেলেটার? 2 ভাইয়ের সহসা এমন অদ্ভুত আচরণে বিব্রত হয় শান্ত। কিছু বলার জন্য অধৈর্যরা ফাঁক করতেই পেছন থেকে ভেসে আসে মায়ের মিষ্টি ব্যতিব্যস্ত কণ্ঠধ্বনি। আপনাকে অনেক বেশি অপেক্ষা করিয়ে ফেলেছি তাই না? আসলে আমি একটা টপিক বুঝতে পারছিলাম না, ক্লাস শেষে সেটা বুঝতে যেই লেট হয়ে গেছে। মায়ের চঞ্চল হাত দুটো ব্যাগের চেন আটকাতে ব্যস্ত। সামনে এখনো খেয়ালই করেনি। হাতের কাজটুকু শেষ করে সামনে তাকাতে অঙ্গ ছুড়ে বিদ্যুৎ খেলে যায়। মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। সম্পূর্ণ পৃথিবী স্তম্ভিত হয়ে যায়। অন্তর্নিহিত ব্যথাগুলো ফুলে ফেপে ওঠে।
সামনে আর এক কদম এগুনোর শক্তিটুকুও খুঁজে পায় না। কোনো অদৃশ্য একটা পিছু টান যেন গাত্রের সবটুকু শক্তি ক্রমশ শুষে নিচ্ছে। তাইফের নির্জীব দৃষ্টি মায়াতেই নিবেশিত। এমন একটা সিচুয়েশনে পড়ে নিজেকে বড্ড অসহায় মনে হয় মায়ার। তবে সেই অসহায়ত্ব বেশিক্ষণ স্থায়ী হয় না। মূলত তাইফ দীর্ঘস্থায়ী হতে দেয় না। কথা বলার ভান ধরে ফোনটা শ্রবণেন্দ্রিয়তে ঠেকিয়ে কিছু একটা বলতে বলতে ওখান থেকে প্রস্থান করে। যাওয়ার আগে অবশ্য শান্তর থেকে বিদায় নিয়ে যায়। তাইফ হাঁটা ধরতেই তাবানো কোনো রকমে ঠেলে ঠুলে কথা শেষ করে ওর পেছনে ছুটে যায়। ওরা চলে যেতে মায়া যন্ত্রের ন্যায় সামনে অগ্রসর হয়। শান্ত মায়ের দিকে তাকায়, কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসে ভাবুক স্বর। ওদের কি হলো বলুন তো? আপনাকে দেখতে ওরা এভাবে চলে গেল কেন? আমি কিভাবে বলবো, দেখলেন না হয়তো কোনো আর্জেন্ট কল এসেছে। হ্যাঁ, তাই হবে হয়তো। আপনি জলদি উঠে বসুন, অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে আমাদের। মায়ার কথা বাড়ায় না, চুপচাপ বাইকে উঠে বসে। শান্তর কাঁধটা ধরার জন্য হাত উঠিয়েও কি যেন ভেবে হাতটা নামিয়ে নেয়। পেছনের সিট ধরে বসে, আখিতে পানি চিকচিক করছে। তার যেন নিচের ধারায় বাদল নামাতে প্রস্তুত। লুকিং গ্লাস থেকে সবটাই দেখে শান্ত, কেবলমাত্র ক্ষীণ হাসে। আশ্বাসের সহিত সান্ত্বনা দেয়, কাঁদতে চাইলে মন খুলে কাঁদতে পারেন মায়াপরি, মনের ভার কমবে। অন্য কোথাও ঘুরতে যাবেন নাকি বাড়িতেই ফিরবেন? আর আপনি ওভাবেই বসুন, সমস্যা নেই আমার। আমি বাইক আস্তে চালাবো। আমার খারাপ লাগবে ভেবে কখনো মনের সাথে জোরাজুরি করে কিছু করবেন না। আপনাকে সুখী রাখার দায়িত্ব নিয়েছি আমি। আমাকে সেই সুযোগটুকু দেন মায়াপরি। আমার ভালো মন্দ চিন্তা করে নিজের ভিতরে ভিতরে গুমড়ে মরবেন না প্লিজ। আপনার যেটা ভালো লাগবে, যেটাতে আপনার স্বস্তি মিলবে সেটাই করবেন। এই শান্ত সবসময় আপনার পাশে আসে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, কখনো এক মুহূর্তের জন্যও আপনার হাত ছাড়বে না। মায়ার অতিমাত্রায় চমকানোর কথা ছিল, কিন্তু মায়া চমকায় না, শুধুমাত্র ছলছল নেত্রে বা ক্রুদ্ধ হয়ে সামনে বসা এত ভালো মানসিকতার ছেলেটার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। জীবনে কি এমন পুণ্য করেছে যার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর মনের একজন বুঝদার মানুষকে ওর জীবনে পাঠিয়েছে। সবসময় মোনাজাতে বসে কান্না করতো, কেউ ওকে বোঝে না। আল্লাহ হয়তো মনের কথা শুনেছে। মায়া মনে মনে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে। ধরে আসা গলায় ছোট্ট করে বলে, বাড়িতে যাব। আচ্ছা, ভালোভাবে বসুন তবে। মায়া ঠিকভাবে বসে। শান্ত বাইক স্টার্ট দেয়। মিনিট পেরোতে চোখের দৃষ্টির সীমানায় বাইরে চলে যায়। সেদিকে তাকিয়ে মুচকি হাসে তাবান। তুই খুশি না তাই? দেখ, তোর চাওয়া আল্লাহ পূরণ করেছে। সত্যি মায়া খুব ভালো আছে। শান্ত ভাইয়ের মতো একজন মানুষকে নিজের জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। মেয়েটার ভাগ্য সত্যিই খুব ভালো। এমন একটা ভাগ্য সব মায়েদেরই হোক। মায়েদের ভালো থাকতে দেখলেও চক্ষুচোরা প্রশান্তি খুঁজে পাই। জানিস তাবান, দিন শেষে সবাই ভালো থাকতে পারে, নিঃস্ব হয় শুধু তাইফরা। নিঃসঙ্গ জীবন সঙ্গী হয় ওদের। ওরা আর কখনো ভালো থাকার স্বপ্ন বুনতে পারে না। এক সিলতে সুখের রশ্মি ওদের জীবনে উকি দেয় না। ইস, আমিও যদি আমার মাধবীলতাকে পেয়ে যেতাম, তাহলে কোন এক রূপকথার গল্পের মতো আমার জীবনটাও বদলে যেত। এক বুক আর্তনাদ মেশানো গলার স্বর তাইফের। জীবনের সবটুকু ছুড়ে না পাওয়ার হা হতাশ আর কেবলমাত্র আক্ষেপ। তাবান তাইফের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সবার বেলায় পূর্ণতা, শুধুমাত্র তাইফের বেলায় শূন্যতা। আহা, জীবনের কত রূপ বৈচিত্র্য। সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বর্তমানে মামুন তালুকদারের অবস্থান এয়ারপোর্টের অভ্যন্তরে। মন ছুড়ে উৎকণ্ঠিত অপেক্ষা। অপেক্ষার প্রহর যেন শেষ হয়েও হচ্ছে না। বারবার হাত ঘড়িতে নজর বুলিয়ে চলেছেন। এয়ারপোর্টের বাইরে উপস্থিত রয়েছে অর্ধ শতাধিক গাড়ি। সবাই অধীর প্রতীক্ষার প্রহরে পার করছেন। নিজেদের প্রিন্সকে বরণ করতে যেন ইলাহি কাণ্ড সাজিয়ে রেখেছে তালুকদার পরিবার।
মামুন তালুকদারের খুশি আছে আকাশ ছোঁয়া। অবশেষে সবচেয়ে শানিত তলোয়ার নিচের হাতে পেতে চলেছেন, যা দিয়ে তুড়ি মেরে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারবেন। এক একজনের আকাশচুম্বী তেজ ক্ষণিকেই মাটিতে ধূলিসাৎ করে দিতে পারবেন। নিজের জয় যেন চোখের সামনেই দেখতে পারছেন। অধরে ফুটে ওঠে হিংস্র হাসি, চোখ অগ্নিস্ফুলিঙ্গ। দন্ত দিয়ে দন্ত পিষ্ট করে বলেন, তালুকদার আর চৌধুরীর ধ্বংসে খেলায় তালুকদাররা কখনো হারেনি। এবারের জয়ও তালুকদারদের হবে। প্রয়োজনে আবারও লাশ পড়বে। অদ্ভুতরে পরিবেশ, গাছের ডগায় বসা নামনাছানা পাখিদের ভয়ঙ্কর গর্জন, অদূর গহীন অরণ্য থেকে ভাসমান সন্ত জানোয়ারের ক্ষুধার্ত গর্জন। প্রকৃতি দৃঢ় অমানিসের চাদরে আচ্ছাদিত। আলো ব্যতীত এক হাত দূরেও পরিবেশেও তীব্র তমসাচ্ছন্ন। জঙ্গলের মাঝে পুরনো অর্ধভাঙা দোতলা একটা রেস্ট হাউস। দেওয়ালের সিমেন্টে খসে পড়েছে, ভঙ্গুর ইট দৃশ্যমান। ইয়া বড় বড় দেয়ালগুলি লতাপাতার দখলে, যেন সবটা জুড়ে শুধুমাত্র তাদেরই রাজত্ব। শ্যাওলা পরে সবুজ বর্ণ ধারণ করেছে। বাইরে দেখে ভেতরে যাওয়ার সাহসে কুলাবে না সাধারণ গণ্যমান্য মানুষের। বেশ প্রাচীন রেস্ট হাউস। আদৌ রেস্ট হাউস নাকি অন্য কিছু ছিল বোঝা মুশকিল। রেস্ট হাউসের রুমগুলো বড্ড ঘোরানো পেঁচানো। রুমগুলো দেখলে অজানা ভয়ে গা ছমছম করে ওঠে। সদর দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সামনে ছোট্ট একটা রুমের অস্তিত্ব মেলে। রুমের মধ্য দিয়ে নাক বরাবর সরু একটা গলি। গলির দুদিকে বৃহতাকার কামরা। ডান সাইডের দ্বিতীয় কামরা ভেদ করে ভেতরে গেলে দেখা পাওয়া যায় বিশালাকার সিঁড়ি পার করে দোতলা উঠতে চোখের সামনে দৃশ্যায়িত হয় আরো অমন 20টা ঘরের অস্তিত্ব। বেশি দূরে নয়, বাম সাইডের চতুর্থ ঘরটাতেই মাথার উপর মিটিমিটি হলদে আলোয় তার নিজস্ব ছন্দে জ্বলছে। বদ্ধ রুমের চেয়ারের সাথে অবলীলায় বাঁধা আছে এক নিপীড়িত কিশোরী। শরীরের সবটা জুড়ে শুভ্র রঙা কাপড় জড়ানো, সাক্ষাৎ প্রেতাত্মা। ভাঙা গবাক্ষ ডিঙিয়ে প্রবেশ করছে উঁচু উঁচু পল্লবীর শাখা প্রশাখার ঠান্ডা ঝিরিঝিরি পবন। মিনিটের ব্যবধানে শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ক্ষীণকায়া। চোয়াল ছিদ্র করে ঢুকানো হয়েছে প্রকাণ্ড রড। বিভৎস যন্ত্রণা কবলে পড়েও আর্তনাদের সকল পথ বন্ধ। এর চেয়ে বুঝি মৃত্যুই শ্রেয়। মনে প্রাণে মৃত্যুর প্রহর গুনে চলেছে কিশোরীর অন্তরাত্মা। দরজা খোলার প্রচণ্ড শব্দে কিশোরী নিচের বন্ধ ফ্যাকাশে ঘোলাটে আঁখি চোরা পিটপিট করে মেলে ধরে। চোখের সামনে দৃশ্যমান হয় তুখর আলোর ছলকলানি। রুম ছড়ে আলোর মেলা বসেছে। কিছুক্ষণ আগের অন্ধকারাচ্ছন্ন রুম এখন আলোর দখলে। শ্রবণেন্দ্রিয় ভেসে আসে ঠাট্টা মিশ্রিত স্বর। হাই বেবি, আর ইউ ওকে? আপ্যায়নে কোনো ত্রুটি হচ্ছে না তো? আমার সেবা ভালো লাগছে? অবভিয়াসলি ভালো লাগার কথা, বিকজ খুব ভালোবাসা মিশিয়ে তৈরি করেছি এই নতুন সেবা। জাস্ট ফর ইউ বেবি। ইউ নো হাউ মাচ আই কেয়ার অ্যাবাউট ইউ। কথাগুলো শুনে ইশরার প্রত্যুত্তরও হয় না। বন্ধ রুমের পরিবেশ বিকট শব্দে থমকে যায়। মাথার রড ছাতীয় ভারী কিছুর তীব্র আঘাত অনুভব করে। মুহূর্তেই ঘাড় বেয়ে রক্ত ভেসে যায় ফ্লোর। সেকেন্ড পেরোতেই শরীরের রন্ধ্রে রন্ধ্রে ইলেকট্রনিক শক বয়ে যায়। এ যেন থামার নয়। নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ছটফটিয়ে ওঠে শীর্ণ দেহখানা। বাঁচার জন্য তরপাতে থাকে। সেকেন্ডে পেরোয়, মিনিট পেরোয়, পেরিয়ে যায় ঘন্টা। অবশেষে রেহাই মেলে। জখম দেহ মূর্তিটা নেতিয়ে যায়। নিস্তব্ধ নির্জন পরিবেশে শোনা যায় অগ্নির ন্যায় জ্বলন্ত কঠোর আওয়াজ। শরীর থেকে সিরিঞ্জ দিয়ে সবটুকু রক্ত শুষে নিবি। এক ফোঁটা রক্ত যেন শরীরে অবশিষ্ট না থাকে। হৃদিতের এত এত নির্মমতার মাঝে এই অদ্ভুত কথাগুলো কর্ণধার হতেই আবিরের ভ্রুযুগল কুঁচকে যায়। কণ্ঠনালে বিদারণ করে বেরিয়ে আসে রাগান্বিত সংস্রব শূন্য ধ্বনি। আর ইউ ম্যাড? মেয়েটা 11 দিন 24 ঘন্টা ইলেকট্রিক শকের ওপর আসে। খাওয়া দাওয়া থেকে শুরু করে ফোঁটা পানীয় টুটি বন্ধ। ও যে হৃদিতের উত্তপ্ত রক্ত বলবলিয়ে মাথায় উঠে বসে। রাগে তেতিয়ে ওঠে মস্তিষ্ক।
হাতে থাকা মোটা লোহার খণ্ডাংশ তুমুল শব্দ তুলে এক প্রকার আছড়ে ফেলে ফ্লোরে। হুঙ্কার দিয়ে ওঠে নির্ভীক প্রতিটি শব্দগুচ্ছের সমষ্টি। এই ব্লাডি বিচের প্রতি ফোঁটা রক্ত আমার চাই, মানে চাই।